চোখের ডান পাশে ঘেঁষা দৃশ্যমান একটা সরু চিহ্ন বহন করেছে জীবনে কঠিন সত্য। ঠিক সত্য নয়, ওটা কলঙ্কের প্রতীক। তা যেন জন্ম এবং মৃত্যুর মতোই বাস্তব। চোখটা দ্বিগণ্ড করে রেখেছে সেই দাগ। একপাশে অধয় ভালোবাসা প্রস্তুতি হয়েছে, তো অপর পাশে বিষাদময় বিচ্ছেদ রেশ লেপ্টে আছে গুঞ্জিরকার কড়া জোড়ার আঘাতে। আরুষের ডান চোখটা ভুরুসহ কেটে দুই ভাগ হয়ে আছে। ভাগ্যের জোর দৃষ্টিশক্তি হারাতে হয়নি, সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। স্বেচ্ছায় মাথা পেতে নেওয়া এই কলঙ্কের ছেলেটার কাছে জন্মদাগের মতোই সত্য। মুক্তি নেই তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাটা চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে আরুষ। অধর ঝুঁকলো, খেলা করছে তাচ্ছিলের হাসি। প্রিয়তমার থেকে পাওয়া ভালোবাসার শেষ স্মৃতি এটা। এই পর্যলোপের আলতো করে ক্ষত স্থানে শুয়ে দিল আরুষ। এই 7 দিনে ক্ষত শুকিয়ে এসেছে অনেকখানি, কিন্তু তা অবিলীন হয়ে আছে। মৃত্যুর আগে অবধি এই দাগ তাকে বহন করতে হবে। কলঙ্কের মতোই রয়ে যাবে আমৃত। হ্যাঁ, জীবন থেকে পেরিয়ে যাওয়ার 7টা দিন শেষ, পরিবারের খানিকটা স্বাভাবিক হয়েছে। আরুষ ব্যবসায়িক কাজে আজ দুপুরে নগরে যাবে। এখন সেটার জন্যই নিজেকে পরিপাটি করছে। গোসল দিয়ে সবেত রং একটা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। সে সময় হন্তদন্ত হয়ে খাবার হাতে কক্ষে প্রবেশ করল চন্দ্রা। ব্যস্ত গলায় বলল, দুঃখিত, খাবার আনতে দেরি করে ফেলেছি। রান্নাঘরে গুঞ্জোর ছিল, তাই এমনটা হয়েছে। আতিলের জন্যে রান্না করছিল তো। আরুষের হাতে চিরুনি সেটা যত্ন স্থানে রেখে পিছনে ফিরে তাকালো। মনঃ কপাল গুটিয়ে এসেছে, ভ্রুজোড়া কুঁচকে ক্ষমাত্ম চন্দ্রের দিকে মিনিট 2 তাকিয়ে রইল। অতএব এ সময়ের মতোই গম্ভীর কণ্ঠের আদেশ ছুটে গেল চন্দ্রার উদ্দেশ্যে, খাবার পালঙ্কের রাখো। চন্দ্রা মুচকি হেসে মাথা নাড়ল, এগিয়ে যেয়ে খাবার থালাখানা বিছানায় একপাশে রাখল। আরুষ ব্যাখ্যাটা উচ্চারণ করেই বাথরুমে ঢুকেছে হাত ধুতে। ফিরে এসে বসল পালঙ্কে। খাবার মেখে মুখে তুলতেই মুখমণ্ডল কুঁচকে ফেলল। চাইল চন্দ্রার দিকে, কে রান্না করেছে। চন্দ্রা দৃষ্টি নিবদ্ধ আরুষের ক্ষত বিক্ষত চোখের দিকে। একজন মেয়ে ভেতরে ঠিকই কতটা জেদ, রাগ, অভিমান জমে থাকলে এভাবে আঘাত করতে পারে। সেই ঘৃণার প্রাদব দাহর করা আদৌ কি সম্ভব? আরুষের করা প্রশ্নে একটু নড়ে চড়ে দাঁড়ালো মেয়েটা। প্রাণ ছয় কণ্ঠে প্রশ্নকর করল, আমি রেঁধেছি আপনার জন্যে, কেন ভালো হয়নি? না। ছোট্ট জবাবটুকু দিয়ে পুনরায় খেতে মনোবেশী করল আরুষ। চন্দ্রার উজ্জ্বল বদনখানা ফ্যাকাশে হয়ে গেল। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু মিলিয়ে গেল। কেউ যেন জোরপূর্বে ছিনিয়ে নিল। দরজার কপাটকে আশ্রয় করে দাঁড়ালো মেয়েটা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই 7 দিনে মানুষটার মন পেতে কম করেনি চন্দ্রা। সকাল থেকে রাত অবধি পিছু ছুটছে, এটা সেটা করে চলছে, কিন্তু বরাবরের মতোই ফলাফল শূন্য। মন পাওয়া তো দূর, সূক্ষ্ম কোনো অনুভূতি জাগতে পারেনি ওই নিকটে হৃদয়ে। চন্দ্রা নেত্রজোড়া ছলছল করে উঠল। কিছুক্ষণ নীরবে ঠায় দাঁড়িয়ে রইল। কিছু একটা স্মরণ করতেই বলল, আপনি চোখের ডাক্তারও দেখিয়ে আসবেন। চোখটার অবস্থা ভালো নয়, একেবারে
চিরে গেছে ভ্রুসহ। দেখতে কি ভিঙ্গ দেখাচ্ছে। আরসের খাওয়া শেষ তক্ষণে। পাশের টেবিলে থেকে পানির গ্লাস উঠিয়ে হাত ধুয়ে নিল। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে যেয়ে তোয়ালে দিল। আরও সেটা নিয়ে হাত মুখ মুছে উঠে দাঁড়ালো। সন্ধ্যার মুখোমুখি দাঁড়িয়ে চোখ চোখ রাখল। এতক্ষণে ঘিন হাসল। আমাকে ভিঙ্গ দেখাচ্ছে না। ওই ক্ষতের চেয়েও তো এই আমিটা বেশি ক্ষতবিক্ষত। থাক না, একটা দুটো এমন কলঙ্কের মরানো আঘাত। ক্ষতি কি? এমন অনুভূতি করার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ঠিক কী বলবে বুঝলে উঠতে পারলে না। পানিতে ঠকচুম্মু আখিজোড়া নিয়ে তাকিয়ে রইল। আরও শেষবারের মতো আয়নার নিজেকে পরখ করে নিল। গুছিয়ে রাখা ব্যাগটা হাতে তুলে নিল। সন্ধ্যা থমকে দাঁড়িয়ে আছে। দেখে চলছে আরসের একে একটা পদক্ষেপ। সেই মুহূর্তে শ্রাবন্তীর প্রবেশ করল। আরসের শীতল গলায় আওয়াজ, আমি সবটা যেভাবে রেখে যাচ্ছি এসে যেন সেভাবেই পায়। গুঞ্জার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। তোমার ভালোর জন্য বলছি। আত্মসম্মানহীন মেয়ে আমার একদম পছন্দ নয়। সন্ধ্যা খুব অভিমানী হলেও চলে যাচ্ছে। তবুও কি একটা ভালো কথা বলা যায় না? চেপে রাখা অভিমান রাগের সহিত প্রকাশ পেলে সবসময় আমাকে কেন নিষেধ করেন? সব নিষেধাজ্ঞা কেবল আমার জন্যই বরাদ্দ কেন? একজন পুরুষ হয়ে মায়ের উপর উঠতে পারেন না? ইচ্ছে না থাকার সত্ত্বেও মায়ের কথার বিয়েতে বসে গেলেন। আমি তো পালিত কুকুর ছিলাম। অসহায় ছিল ভাগ্যের কাছে। কিন্তু আপনি পারতেন না সব ভেস্তে দিতে? আরও চোকাট পেরিয়ে মাত্রই এমন কথাতে চলন্ত পথযুগলো থেমে গেল। নমনীয় ঘাটটা বেঁকে সন্ধ্যার দিকে ঘুরল। চাহনি তীব্র। কিছু সময় চুপ থেকে বলল, কণ্ঠস্বরে বিদ্রূপের ছাপ স্পষ্ট, তুমি পালিত কুকুর ছিলে আর আমি বাধ্য কুকুর ছিলাম। গুঞ্জারের ভাষা কাপুরুষ। মুখে কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে প্রস্তুত করল আরস। সন্ধ্যা অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। মস্তিষ্ক কথাটার অঢল অর্থ বুঝতে সক্ষম হলো। কিন্তু বাকিটা সেটা সময়ের হাতেই ছেড়ে দিল। মেয়েটা গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আরস নিচে নেমে এসে দাঁড়ালো। চোখ দুটো চারপাশে ভাসমান হলো। কিছু একটা খুঁজে চলছে। সেই সময় ক্যাকচিক বুকটা নজরে এলো। রান্নাঘর থেকে বেরোচ্ছে গুঞ্জরিকা। মেয়েটা মুখটা কোনো এক অজানা কারণে মলিন হয়ে আছে। আরুষকে দেখা মাত্রই গুঞ্জরিকা নিজে এগিয়ে গেল ওর দিকে। এতে ছেলেটার কিঞ্চুত অবাক হলো বই কি। যার সাথে এত লুকোচুরি আজ সেধে তার সাথে সাক্ষাৎ করছে। গুঞ্জরিকা আরুষের মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসে। শহর থেকে ফেরার সময় আমার জন্য একটা লাল টকটকে শাড়ি নিয়ে আসবেন শেখবাবু। একটু থামল। মুখটা এগিয়ে আরসের কান বরাবর নিল। ফিসফিস করে, আরল একটা রাতের জন্যে আমার দেওয়ার কথা তুলে নিলাম। আমাকে ছোঁয়ার অধিকার পাবেন আপনি। জলদি ফিরবেন। অপেক্ষায় থাকব আমি। আরুষ নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারল না। লোচন জোড়া ছড়িয়েছে অবিশ্বাস্যতা। ছেলেটার মুখ ফুটে কিছু বলতে পারল না। অতি বিলম্বে ব্যাকুল হয়ে পড়েছে। কেবল মাথা নেড়ে সায় জানালো। গুঞ্জরিকার জবাব পেতেই সিঁড়ির দিকে অগ্রসর হলো। ঠোঁট দুটোতে
খেলা করছে কিরুণ হাসি, অথচ নেত্রযুগলে ফুটে উঠেছে বিষণ্ণতা, যার অর্থ দুর্ভাগ্য কি চাইছে মেয়েটা। অধরের দাঁড়ানো চন্দ্রা সবটুকু দৃশ্য স্বচক্ষে দেখল, চোখের পানি বাদ মারল না। শেষ জীবনে যে এই চোখের পানির সঙ্গী হবে তা সেটা বুঝতে আর অবকাশ রইল না। শাহরিয়ার বাড়িতে ফিরলে সে বিকেলে। এখন ভাদ্র মাস শেষ দিকে, আমন ধান উঠতে। এই বছরে আলহামদুলিল্লাহ ধানের ফলন ভালো হয়েছে। আড়তে কৃষকের ভিড় চোখে পড়ার মতো, তাই কাজের চাপ একটু বেশি যাচ্ছে। এই তো এখন খাওয়া নাওয়া শেষ করে আবারও ছুটবে আড়তে। শাহরিয়া বাড়িতে ফিরতে কমলিকা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, প্রয়োজনে সব কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছে। শাহরিয়ার গোসল সেরে ঘরে প্রবেশ করল, দেখল টেবিলে খাবার বেড়ে রেখেছে কমলিকা। পাশেই দাঁড়িয়ে আছে মেয়েটা, অপেক্ষার প্রহর গুনছে তার জন্যে। শাহরিয়া এর মুখে হাসি ফুটে উঠল, এই মেয়েটাকে বড় ভাগ্য করে পেয়েছে। এগিয়ে যে কমলিকার সম্মুখে দাঁড়ালো, মুগ্ধ দৃষ্টিতে এক ঝলক উপর থেকে নিচ অবধি পরক্ষম করে নিল। মুখ নামিয়ে মেয়েটার কান বরাবর এগোল, কণ্ঠ গলায় খাদে নামিয়ে ফিস ফিস করে বলল, কমলা রঙের তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আমার কমলিকা বউ। প্রেম প্রেম পাচ্ছে আমার, একবার হবে নাকি? কমলিকা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল, এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ল। মানুষটা আজকাল একটু বেশি ঠক কাটা হয়ে যাচ্ছে, আগে তো এমন ছিল না। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল কমলিকা, বদন নুয়ে ফেলল। ঋণঋণে গলায় জবাব দিল, খেয়ে কাজ যান। শাহরিয়া এগিয়ে এসে দুজনের মধ্যে অবশিষ্ট থাকা সবটুকু দূরত্ব গুছিয়ে ঘনিষ্ঠ হলো, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল, নিম্ন স্তরে বলল, তাহলে এখন তুমি আমার ভালোবাসা চাইছো না, প্রত্যাখ্যান করছো আমায়? কমলিকার গাল দুটো লাল হয়ে উঠেছে, কান দুটো দিয়ে ধোঁয়া ছুটছে। এই মানুষটার সামনে আর এক সেকেন্ডও দাঁড়ানো সম্ভব নয়। আলগোস্তে শাহরিয়া এর বুকে ধাক্কা দিয়ে ছুটে পালালো কমলিকা। এটার জন্যে ছেলেটা মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ কমলিকার এমন কাণ্ড কিছু সময় নিশ্চুপ রইল, পরক্ষণ উচ্চস্বরে হেসে উঠল, এখন এই মেয়ে আর ওর সামনে আসবে না। বাচ্চা মেয়ে বিয়ে করার এই এক জ্বালা, তাদের লজ্জা কাটাতে যে নিজের বাবা হওয়ার বয়স পেরিয়ে যায়। শাহরিয়া চেয়ার টেনে বসল, বিড়বিড় করে, আড়ল শালা কুচো মরা কপাল আমার, কপাল বিয়ে জোটে না, বিয়ে জোটে তো বউ কাছে আসে না, ছ্যাঁকা মার্কা জীবন একটা। শাহরিয়া খাওয়া শেষ করে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যস্থল আনল, গুটিসুটি পায়ে সেদিকে হেঁটে চলছে। প্রতিমুহূর্তেই দেখা হলো গুঞ্জিকার সাথে। মেয়েটার শাহরিয়া এর কাছে আসছিল কিছু প্রয়োজনে। রাস্তায় এভাবে দেখা হয়ে যাওয়া ভালোই হলো, অত দূর আর যাওয়া লাগলো না। গুঞ্জিকা হেসে নিজের প্রথম বলল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? শাহরিয়ার মুচকি হাসল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো। আপনি কেমন আছেন? সব ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। ভাইজান, কিছু কথা ছিল। শাহরিয়া মাথা নেড়ে বলল, অবশ্যই ভাবি, নির্দ্বিধায় বলুন।
গুঞ্জরিকা বড় একটা শ্বাস ফেলল। রয়েস হয়ে বলতে শুরু করলো, ভাইজান, 2 দিন সময় আছে আমাদের হাতে। নদীর চরে একটা ঘর বেঁধে দিন আমায়। আমি মরলের সাথে গত পরশুদিন কথা বলেছিলাম, দলিল দেখিয়েছি ওনাকে। উনি জানিয়েছেন কোনো সমস্যা নেই। শাহরিয়া ইশারায় আচ্ছা বোঝালো। তবে মনের মধ্যে খসখস করতে থাকা প্রশ্নটা করে বসল, কিন্তু ভাবি, সময় 2 দিন কেন? গুঞ্জিরকা অকপট বলল, আপনার বন্ধু নগরে গেছে, ফিরবে 2 দিন বাদে। তার উপস্থিত ওই বন্দি খাঁচা থেকে মুক্তির আশা করা বড় বোকামি। শাহরিয়া এর হ্যাঁচাচল মুখটা স্তব্ধ হয়ে উঠল। ভাবি, আরও একবার ভেবে দেখলে হতো না? আমার বন্ধুকে আমি চিনি। আপনার প্রতি আর ভালোবাসা কোনো খাদ নেই। পুরো বাড়ির বিরুদ্ধে যে আপনাকে নিজের করেছিল আরস, এত সহজে পারবেন ত্যাগ করতে? অথচ তার এরকম ভালোবাসা আমার চাই না ভাইজান। এত নিঘাত ভালোবাসা বদহজম হচ্ছে আমার। সহজ সরল স্বীকারোক্তি গুঞ্জরিকা। শাহরিয়া হার মেনে নিল বোনের জেদের কাছে। মুখে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা তাই হবে ভাবি। আমি আজকেই শ্রমিকদের সাথে কথা বলবো। গুঞ্জরিকার অধর পল্লব দুপাশে প্রবাহিত হলো। মিষ্টি কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করল। ঠিক আছে ভাইজান, আপনার এই ঋণ শোধ করার সাধ্য নগ্ন আমিটার নেই। শাহরিয়া হেসে ফেলল। বোনের ভালোবাসার জন্য এতটুকু করা যায়। আচ্ছা ভাবি, আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, আমি যাই। ওদিকে অনেক কাজ পড়ে যাচ্ছে। গুঞ্জরিকা সাথে সাথে নাচক করে দিল, আজ না ভাইজান, অন্যদিন যাব। আমিও যাই এখন। শাহরিয়া মাথা নেড়ে সম্মতি দিল। দুজন পাশ কাটিয়ে নিজেদের গন্তব্যে পা বাড়ালো। গুঞ্জরিকার শরীর চলছে না। উপরে সে পাহাড়ের মতো অটল, অথচ ভেতরে কেবল ফাঁকা একটা গম্ভীর। আজকাল ভীষণ ক্লান্ত লাগে। জীবন এই কোথায় এনে দাঁড় করিয়ে দিল ঠিক বুঝে উঠতে পারল না। তটিনীর একুল পায় না, ওকুলও পায় না। মাছ নদীতে ভেসে বেড়ায়। মাঝের মধ্যে রাগ জমে আব্বার উপর। সেই মানুষটা নিজ হাতে ওকে এই স্রোতস্বিন বুকে ভাসিয়ে রেখে গেছে। সেই থেকে গন্তব্যবিহীন ভেসে চলেছে মেয়েটা। চলতি পথে ক্লান্ত গলায় বিড়বিড় করে, আর গুঞ্জরিকা, আমি আপনার থেকে নিজেকে যতটা দূরে সরিয়ে নেব, যতটা দূরে সরালে আর কখনো আমার অভিমান ভালোবাসা আপনাকে স্পর্শ করতে পারবে না।